সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের জমি নিয়ে বিরোধ, তাই ছোট ভাইয়ের জমি দখল করতে বড় ভাই করে এক ভয়ঙ্কর পরিকল্পনা। প্রথমে ছোট ভাইকে জুলাই আন্দোলনে নিহত দেখিয়ে শেখ হাসিনা সহ ৪২ জনকে আসামি করে আদালতে মামলা করে। এরপর ইচ্ছা ছিল ছোট ভাইকে হত্যা করে তার লাশ গুম করে দেবার। মামলার আসামি ২ জনকে পুলিশ গ্রেপ্তারও করে, কিন্তু তদন্তের মাঝেই পুলিশ খুঁজে পায় মৃত ভাইকে। পুলিশ হকচকিয়ে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। তাই এখন পুলিশ এই হত্যা মামলা থেকে শেখ হাসিনা সহ মোট ৪২ জন আসামিকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত নিয়েছে, আর বাদীর বিরুদ্ধে উল্টো মামলা করার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে শুনতে কল্পকাহিনীর মতো মনে হলেও এটিই বাস্তব। ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোস্তফা কামাল ও সোলাইমান সেলিম ২ ভাই। মোস্তফা কামাল বড় ভাই, পেশায় ডাকাত। এলাকায় সে মস্ত ডাকাত নামে ব্যাপক পরিচিত। মোস্তফা কামালের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট থাকায় সে ১০ বছর ধরে পলাতক রয়েছে। ছোট ভাই সেলিমের সাথে তার কোনো যোগাযোগই নেই, কিন্তু জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। আদালতে মামলাও চলছে। এমন সময় ঘটে জুলাই আন্দোলন, আর তার মাথায় আসে একটি ভয়ঙ্কর পরিকল্পনা। সে পরিকল্পনা করে জুলাই আন্দোলনে তার ছোট ভাইকে মৃত দেখিয়ে পরে তাকে হত্যা করার আর সকল জমি জমা দখল করে নেবার। এর ফলে তাকে হত্যা করার জন্য তার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না। যে পরিকল্পনা সেই কাজ। পরিকল্পনা অনুযায়ী সে ঢাকার একটি আদালতে তার ছোট ভাইকে মৃত দেখিয়ে মামলা করে। আদালতের মামলার আবেদনে সোলাইমান সেলিমের নাম দেওয়া হয় দুলাল ওরফে সেলিম। পেশা হিসেবে দেখানো হয় পরিবহনের হেল্পার। তিনি ৩ আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে নিহত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এই হত্যা মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়াও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নামও দেওয়া হয়। এই মামলার আসামি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রমেশ চন্দ্র সেন ও আসাদুজ্জামান নূর, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও মশিউর রহমান মোল্লা সজল, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ড। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ও যাত্রাবাড়ি পুলিশকে মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। প্রথমে মামলার আবেদনকে ৪১ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায়। মোট ৪২ জন আসামির মধ্যে ২ জনকে গ্রেপ্তারও করে পুলিশ। মামলার পরবর্তী তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে সেলিম নিহতই হয়নি, সে দিব্যি বেঁচে আছে। শুধু তাই না, ২ সন্তানের জনক সেলিম ময়মনসিংহে পরিবার নিয়ে বসবাস করছে। এই ব্যাপারে সেলিমের ভাষ্য, আমার কোনো ছেলে সন্তান নাই, আমাকে মেরে জমি দখল করতে চায়, এই জন্য আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে, পরে যেন খুনের কাজটা করা সহজ হয়। শুধু তাই না, বড় ভাইয়ের হাতে খুন হওয়া থেকে বাঁচতে সে বাড়িতেও থাকতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে তার ভাষ্য, তাদের কারণে বাড়ি ছেড়ে দোকানে বসবাস করছি। তারা শুধু আমাকে না, আমাদের মেয়েকেও মেরে ফেলার হুমকি দেয়, এতে তারা আমার জমি দখল করতে পারবে। সত্য উদ্ঘাটন হওয়ার পর পুলিশের মাথা খারাপ হবার মতো অবস্থা। পুলিশ বুঝতে পারে এটি একটি ভুয়া মামলা। তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪২ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে ৩০ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারি বিভাগের এসআই ইনামুল। শুধু তাই না, ভুয়া মামলা দেবার জন্য উল্টো পুলিশ এখন বাদীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে ডিবি পুলিশের ওয়ারি জোনের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, ইচ্ছাকৃতভাবে বাদী মিথ্যা মামলা দায়ের করেছেন, এই জন্য তার বিরুদ্ধে মামলা করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, আর সেটি হচ্ছে এই ভুয়া মামলায় গ্রেপ্তার হয়ে ২ জন নিরপরাধ মানুষ অনেক দিন থেকেই জেল খাটছে। তাই এখন প্রশ্ন চলে আসে, এদের কি হবে? এদের জীবন থেকে যে এতগুলো দিন চলে গেল, তা কিভাবে ফেরত আসবে? তাই এ মামলায় গ্রেপ্তার দেখানো ২ আসামির একজন মিরাজ খানের আইনজীবী রাশেদুল ইসলাম রাশেদ বলেন, হত্যার ঘটনাই ঘটল না, তারপরও আসামি হলো, হয়রানির শিকার হলো, তার উচিত হবে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা। হয়তো তিনি মামলা করবেন, হয়তো করবেন না, হয়তো সরকার তাকে ক্ষতিপূরণ দেবে, হয়তো দেবে না। কিন্তু চরম বাস্তবতা এটি যে সে কখনোই আর তার দিনগুলো ফেরত পাবে না। কোনো অর্থ দিয়েই তা ফেরত পাওয়া সম্ভব না। এ তো গেল একটি ঘটনা, কিন্তু জুলাই আন্দোলনের পর
এমন হাজার হাজার মামলা হয়েছে। খোদ পুলিশের মতেই জুলাই আন্দোলনে ভুয়া মামলার সংখ্যা 56%। কিন্তু বিশেষজ্ঞদের মত ভিন্ন। তাদের মতে প্রকৃত ভুয়া মামলার সংখ্যা আরও বেশি, সেটি 70 থেকে 80% হতে পারে। আর এসব ভুয়া মামলায় বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ পরিবার নিঃস্ব হয়ে গেছে, অমানসিক কষ্ট সহ্য করছে, তাদের জীবন নরকে পরিণত হয়েছে। আর এটি বর্তমান বাংলাদেশের চরম বাস্তবতা। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।